প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃষ্টিস্নাত দুপুরে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আহমদ বানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাদের হিসাব বিজ্ঞান শিক্ষক সুভাষ হালদার তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সবাইকে নিয়ে ভালো আছো। এই মুহূর্তে যারা অসুস্থ আছো তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাথে সাথে তোমরা এই পড়ালেখাগুলি চালিয়ে যাবে। তোমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন, তারই অংশবিশেষ আজকে আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, যেটা তোমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে অত্যন্ত উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দশম শ্রেণী, স্পেশালি দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় আর্থিক বিবরণী, যেটা তোমরা সবচেয়ে কঠিন মনে করো, তা আজকে আমরা সেই আর্থিক বিবরণীর একটি ছোট্ট অংশ, যেটা তোমাদের বোর্ডের পরীক্ষায় সচরাচর আর্থিক বিবরণী থেকেই আসে, আমরা সেই বিষয়গুলি আজকে একটু দেখব। তো চলো আমরা আমাদের টপিক্সে চলে যাই। আমাদের টপিক্স কিন্তু আজকে সেই দশম অধ্যায়ে আর্থিক বিবরণী। তো তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই ব্যবসার আর্থিক বিবরণী তোমরা অনেকে করেছ। আমরা এখান থেকে মোট মুনাফা, নেট মুনাফা, এবং সর্বশেষ যেটা একটি নির্দিষ্ট দিনে বছর শেষে আমরা আর্থিক বিবরণী করে থাকি। এখন এই আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে আমাদের মানে একটি ব্যবসায়ের জ্ঞান পুরোপুরি হয় না, যেমন আমরা অবগত হতে পারি না একটা বিষয় কি কি থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ব্যবসায়ের আর্থিক অবস্থার মূল্যায়ন করতে হবে। তো আমাদের সেই ব্যবসায়ের আর্থিক অবস্থার মূল্যায়নটা আমরা কিভাবে করব? আমরা দেখি, আমরা আর্থিক অবস্থার যখন মূল্যায়ন করব, আমরা যে আর্থিক বিবরণী প্রস্তুত করি সেখান থেকে আমরা কি করি? বিশদায় বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা জানতে পারি, কি জানতে পারি? লাভ বা ক্ষতি। তারপরে হচ্ছে কি? স্থায়ী সম্পদ। তোমরা তো জানোই স্থায়ী সম্পদ কি, যেমন দালান কোঠা, আসবাবপত্র, তারপরে কলকবজা, যন্ত্রপাতি, সুনাম, এগুলি কিন্তু স্থায়ী সম্পদ। এবং ইতিমধ্যে তোমরা জেনে গেছো চলতি সম্পদ কোনগুলি, যে সম্পদগুলি প্রতিনিয়ত হ্রাস বৃদ্ধি হয়। এগুলি চলতি সম্পদ। তোমরা ইতিমধ্যে জেনেছো যে হাতে নগদ টাকা, সমাপনীয় মজুত পণ্য, তো বিবিধ দেনাদার, চলতি দায়ও তাই, বিবিধ পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, এগুলি হচ্ছে চলতি দায়। আমরা দীর্ঘমেয়াদী দায়ও জেনেছি, ঋণ, কর্জ এবং মূলধনের পরিমাণ ইত্যাদি। তাহলে আমরা বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে এইগুলি কিন্তু অলরেডি আমরা জেনেছি। লাভ ক্ষতি, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মূলধনের পরিমাণ ইত্যাদি আমরা জানতে পারি। কিন্তু আমাদের এই জানা কি যথেষ্ট? আমাদের এই জানা কিন্তু যথেষ্ট নয়। আমাদেরকে স্পেসিফিকলি আমাদেরকে জানতে হবে আসলে
কোনটার অনুপাতে কতটুকু বা কি পরিমাণ লাভ হলো বা কত পার্সেন্ট লাভ হলো বা কত অনুপাতে, অর্থাৎ সম্পদের বিপরীতে প্রতিষ্ঠানে কত অনুপাত দায় আছে অথবা দায়ের বিপরীতে কতটুকু আমাদের সম্পদ আছে। তাহলে আমরা সেটা যদি করতে যাই তাহলে আমাদেরকে একটি পদ্ধতি অবলম্বন করতে হয়, আর সেটা হচ্ছে, তাহলে আমরা এই যে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা জানি লাভ ক্ষতি, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মূলধনের পরিমাণ, কিন্তু এ জানা যথেষ্ট নয়। আমাদেরকে জানতে হলে কোথায় যেতে হবে? কারণ আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে, অর্থাৎ আমরা আর্থিক বিবরণী করি, বিশদায় বিবরণী করি, কিন্তু এই জানাটা আমাদের কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। স্পেসিফিকলি আমাদের কোনো প্রশ্নের জবাব যদি আমরা দিতে চাই, হ্যাঁ, সুস্পষ্ট জবাব, তাহলে কিন্তু আমাদের আর্থিক অবস্থার সেই মূল্যায়নটা করতে হবে। সেই মূল্যায়নটায় আমরা সাধারণত কি, যেমন 1 নম্বরে দেখো, বিনিয়োগের কত পার্সেন্ট লাভ হয়েছে বা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, অর্থাৎ আমি যে মূলধনটা বিনিয়োগ করেছি এই বিনিয়োগের শতকরা কত ভাগ লাভ হয়েছে এবং শতকরা কত ভাগ ক্ষতি হয়েছে, এটা আমাদের জানতে হবে। কিন্তু অর্থাৎ আমি বিনিয়োগের বিপরীতে আমার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছে এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এরপর আসি যে চলতি সম্পদ দ্বারা চলতি দায় পরিশোধের ক্ষমতা কতটুকু, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যে পরিমাণ চলতি সম্পদ আছে সেই চলতি সম্পদ দ্বারা আমি চলতি দায় কতটুকু পরিশোধ করতে পারব, অর্থাৎ চলতি দায়ের বিপরীতে আমার কতটুকু চলতি সম্পদ আছে এটা আমার জানতে হবে। কিন্তু তারপরে আসি একটি হিসাব খাত অন্য একটি হিসাব খাতের শতকরা কত অংশ, অর্থাৎ একটি হিসাব খাত থেকে অন্য একটি হিসাব খাতের শতকরা কত অংশ, এটাও আমাদেরকে নির্ণয় করতে হবে যদি আমরা আর্থিক অবস্থার মূল্যায়ন করি। সর্বশেষ, একটি হিসাব খাতের সাথে অন্য একটি হিসাব খাতের অনুপাত কত। আমরা যে আর্থিক বিবরণী করব, একটা হিসাব খাত ইস্টু অন্য আর একটা হিসাব খাত, অর্থাৎ একটা হিসাব খাত অনুপাত অন্য একটি হিসাব খাত, সেটা কত, সেটাও আমরা এই আর্থিক অবস্থার মূল্যায়ন থেকে আমরা জানতে পারব। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যে বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করি সেখান থেকে আমরা মোট লাভ, নেট ক্ষতি, হ্যাঁ, তারপর চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ জানি, কিন্তু কোনটার অনুপাতে কতটুকু বা বিনিয়োগের বিপরীতে আমাদের লাভের পরিমাণ শতকরা কত, বিনিয়োগের বিপরীতে আমাদের ক্ষতির পরিমাণ শতকরা কত অংশ, এটা কিন্তু আমরা আর্থিক বিবরণী করে জানতে পারি না। আমরা সেই আর্থিক বিবরণীটা মূল্যায়ন করে আমরা জানতে পারি। নেক্সট দেখো, এই শতকরা হার এবং অনুপাত নির্ণয় করে একটি ব্যবসার সাথে অন্য ব্যবসায়ের আর্থিক অবস্থার তুলনামূলক, হ্যাঁ, তাহলে কি হলো, আমরা যদি এটা করি যে এই শতকরা হার এবং অনুপাত নির্ণয় করে একটি ব্যবসায়ের সাথে অন্য ব্যবসার আর্থিক অবস্থার তুলনামূলক মূল্যায়ন করা সম্ভব। আমরা যদি একটি ব্যবসার সাথে অন্য একটা ব্যবসার মূল্যায়ন করি তাহলে এটা করা সম্ভব। শুধু তাই নয়, একটি ব্যবসার সাথে অন্য ব্যবসার আর্থিক অবস্থারও তুলনা করা যায়। এটি হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমরা সেই আর্থিক অবস্থার মূল্যায়ন করতে গিয়ে আমরা এই অনুপাত বিশ্লেষণটা করব আজকে। তাহলে আমরা কিন্তু একটার সাথে আর একটার পার্সেন্টেজ, শতকরা কত অংশ, ক্ষতির পরিমাণ কত, কত শতাংশ এবং দায়ের বিপরীতে সম্পদের অনুপাত কত, সেটা আমরা জানতে পারবো। তাহলে আজকে আমাদের সেই আর্থিক বিবরণীর একটি অংশ তোমাদের বোর্ডের পরীক্ষায়, দশম শ্রেণী তোমাদের ফাইনাল পরীক্ষায় তোমাদের গ অথবা ঘ অংশে
এই ধরনের একটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। আমরা আজকে সেই অনুপাত বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কি, অনুপাত বিশ্লেষণ এবং মুনাফার হার। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে সেই আর্থিক অবস্থার বিবরণী থেকে অনুপাত বিশ্লেষণ এবং মুনাফার হার নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা অনুপাত বিশ্লেষণ কি এবং মুনাফার হার কি একটু দেখি। আমরা কতগুলি সূত্রের মাধ্যমে এগুলি করব। একটু দেখো যে এখানে একটা সূত্র হচ্ছে কি, যে নেট মুনাফার হার। আমরা মুনাফার হারের সূত্রগুলি এটা দেখতেছি, কিন্তু আমরা অনুপাত বিশ্লেষণটা পরে দেখি। নেট মুনাফার হার, এখানে নেট মুনাফার হারের সূত্রটা কি, আমরা যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি, বিশদায়ী বিবরণী করি, সেখানে কিন্তু আমাদের যে নেট মুনাফাটা হয় আসলে বিক্রয়ের সাথে তুলনা করা হয়, যে নেট মুনাফাটা বিক্রয়ের আসলে কত অংশ। তাহলে নেট মুনাফার হার ইকুয়াল টু সূত্রটা কি, নেট মুনাফা ভাগ নেট বিক্রয়। তোমরা একটু লক্ষ্য করো, নেট মুনাফা ভাগ নেট বিক্রয় গুণন 100। তোমরা নেট মুনাফা যা হবে, নেট বিক্রয়, তোমরা জানো নেট বিক্রয় কি, যে মোট বিক্রয় থেকে ফেরত বাদ দিতে হবে, তারপরে বিক্রয় ফেরত বাদ দিতে হবে, বিক্রয় বারটা বাদ দিতে হবে, এবং ধারী বিক্রয় যদি থাকে বা অলিখিত বিক্রয় থাকলে যোগ দিতে হবে। সেই নেট বিক্রয় দিয়ে আমরা নেট মুনাফারে ভাগ দেবো, গুণ দেবো 100 দিয়ে, তাহলে কিন্তু আমাদের নেট মুনাফার হারটা বের হয়ে যাবে। অর্থাৎ আমাদের নেট মুনাফার হার শতকরা কত অংশ, এটা হচ্ছে আমাদের নেট মুনাফার হারের সূত্র। তোমরা এই সূত্রগুলি লিখে রাখবে। তোমাদের দশম শ্রেণীতে আমি একজন পরীক্ষক হিসেবে বলি যে এই 4টা সূত্র আছে, 4টা সূত্রের বাহিরে তোমাদের আর কিছু আসবে না। তো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলি তোমরা সবাই লিখে একটু মুখস্থ করবে, এবং যখন তুমি অঙ্কটা করবে তখন কিন্তু এটা তোমরা বুঝে যাবে আসলে এই সূত্র খুব সহজেই আছে, এটা খুব কঠিন কিছু নয়। তারপরে দেখি আমরা আরেকটি সূত্র, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, এটা একটা সূত্র। আমরা একটু দেখি যে এই সূত্রটা কি। অর্থাৎ আমরা যে মূলধনটা বিনিয়োগ করি সেটার উপরে, সে মূলধনের উপর মুনাফার হারটা কত, আমরা যে বিনিয়োগ করেছি তার আসলে শতকরা হারটা কত, যে মুনাফাটা আসছে। এখানে দেখো, নেট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন, নেট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন গুণন 100, এখানেও 100 আছে। বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার, নেট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন গুণন 100। অর্থাৎ আমরা যে মূলধনটা বিনিয়োগ করলাম সেই মূলধন দিয়ে আমরা নেট মুনাফারে ভাগ করলে এবং 100 দিয়ে গুণ করলে আমরা সেই বিনিয়োজিত মূলধনের মুনাফার উপর হারটা পেয়ে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, মুনাফার হারের এই দুটো সূত্র। তো তোমাদের দশম শ্রেণীর জন্য মুনাফার হারের এই দুটো সূত্রই, এই দুটো সূত্র দিয়েই তোমাদের অঙ্ক করতে হবে, এর বাইরে তোমাদের আসবে না। তোমরা যখন আবার একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন আবার সূত্র বেশি হবে। তোমাদের এসএসসিতে এই দুটো সূত্রই যথেষ্ট। তো অনুপাত বিশ্লেষণ, এটা মুনাফার হারের দুটি সূত্র। একটা হচ্ছে কি, নেট মুনাফার হার। নেট মুনাফার হার সূত্রটা কি, নেট মুনাফা ভাগ নেট বিক্রয় গুণন 100, এবং বিনিয়োজিত মূলধনের পর মুনাফার হার নেট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন গুণন 100। এবারে আমরা দেখি যে এখানে আবার একটু বিষয় আছে, যে বিনিয়োজিত মূলধনটা আবার কি। বিনিয়োজিত মূলধন ইকুয়াল টু আবার মোট সম্পত্তি, অর্থাৎ মোট সম্পদটা যোগ দিবে, সেখান থেকে চলতি দায় বাদ দিতে হবে, তাহলে আমরা কিন্তু বিনিয়োজিত মূলধন পেয়ে যাব। তাহলে বিনিয়োজিত মূলধন ইকুয়াল টু কি, আবার মোট সম্পত্তি মাইনাস চলতি দায়। তাহলে আমরা যখন বিনিয়োজিত মূলধনের উপর
মুনাফার হারটা বের করব তখন বিনিয়োজিত মূলধনটা আমাদের বের করতে হবে। একটা হচ্ছে কি যে নেট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন। তাহলে বিনিয়োজিত মূলধনের আবার সূত্রটা কি? বিনিয়োজিত মূলধন ইকুয়াল টু মোট সম্পত্তি মাইনাস চলতি দায়। তাহলেই আমরা বিনিয়োজিত মূলধন পাবো। তাহলে মোট সম্পদটা যোগ করে সেখান থেকে চলতি দায় মাইনাস করব আমরা, বিয়োগ করলে যেটা থাকবে সেটি হচ্ছে আমাদের বিনিয়োজিত মূলধন। তাহলে আমরা মুনাফার হারের সূত্র দুটি পেলাম। এবারে আমরা অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণে আমাদের মূলত তোমাদের পরীক্ষা আসে যে চলতি দায় পরিশোধ ক্ষমতা, চলতি দায় পরিশোধের ক্ষমতা। এক্ষেত্রে আমাদের চলতি অনুপাত, অনুপাতেরও দুটি সূত্র, তোমাদের এই দুটো সূত্র থেকেই অঙ্ক আসে। সাধারণত চলতি অনুপাত কি? চলতি অনুপাত ইস্টু হচ্ছে ইকুয়াল টু হচ্ছে চলতি সম্পত্তি ভাগ চলতি দায়। দেখো চলতি সম্পদ ভাগ চলতি দায় তোমরা অলরেডি জেনে গেছো যে চলতি সম্পদ কি, তারপরে চলতি দায় কি। হ্যাঁ, চলতি সম্পদ তো তোমরা জানো, বিবিধ দেনাদার, ব্যাংকে জমা, হাতে নগদ, অগ্রিম খরচ, হ্যাঁ, তারপরে অনাদায়ী আয়, এগুলি সব কিন্তু চলতি সম্পদ। এবং চলতি দায় কি? বিবিধ পাওনাদার, ব্যাংক জমা অতিরিক্ত, বকেয়া খরচ, অগ্রিম আয়, এগুলি হচ্ছে চলতি দায়। তাহলে আমরা মোট চলতি সম্পদটাকে যোগ দিয়ে মোট চলতি দায়টাকে যোগ দেব এবং মোট চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ দেব, তাহলে আমরা চলতি অনুপাত পেয়ে যাব। এরপরে আসি আমরা তারল্য অনুপাত। তারল্য অনুপাতটা কি একটু দেখি আমরা। তারল্য অনুপাত হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য, মজুত পণ্য মানে এখানে সমাপনী মজুত পণ্য যোগ অগ্রিম খরচ। তাহলে তারল্য অনুপাতটা আমরা যখন নির্ণয় করব তখন চলতি সম্পদ থেকে আমাদের কিন্তু এই জিনিসগুলি বাদ দিতে হবে, অর্থাৎ সমাপনী মজুত পণ্য এবং অগ্রিম যত খরচ হবে সবগুলি যোগ দিয়ে মাইনাস করে তারপরে ভাগ দেবো আমরা চলতি দায় দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের চলতি দায় পরিশোধ ক্ষমতা নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন যদি আসে আর্থিক বিবরণীতে, তাহলে তোমরা কিন্তু এই দুইটা সূত্র তোমাদের প্রয়োগ করতে হবে। একটা হচ্ছে চলতি অনুপাত এবং একটা হচ্ছে তারল্য অনুপাত। সম্ভবত 2020 সালের আর্থিক বিবরণীতে এই প্রশ্নটা এসেছিল যে চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করো। তোমরা 2020 সালের ঢাকা বোর্ডের প্রশ্নে দেখবে এরকম আসছিল যে চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করো। তাহলে আমরা যদি এই ধরনের প্রশ্ন দেখি তাহলে আমরা এই দুটো সূত্রে প্রয়োগ করব। একটা হচ্ছে চলতি অনুপাত, একটা হচ্ছে কি তারল্য অনুপাত। চলতি অনুপাত তোমাদের আবার বলছি, চলতি অনুপাত কি? চলতি সম্পদ ভাগ চলতি দায়। এবং তারল্য অনুপাতের সূত্র হচ্ছে কি? চলতি সম্পত্তি মাইনাস মজুত পণ্য প্লাস অগ্রিম খরচ ভাগ চলতি দায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটো সূত্রের আবার একটা প্রামাণ্য মান আছে। চলতি অনুপাতের সাধারণত 2:1 হওয়া ভালো, 2:1 হওয়া ভালো, অর্থাৎ প্রতি 1 টাকা চলতি দায়ের বিপরীতে 2 টাকার চলতি সম্পদ থাকা বাঞ্ছনীয়। অর্থাৎ দেখো তোমরা, সাধারণত 2:1 হওয়া ভালো, অর্থাৎ প্রতি 1 টাকা চলতি দায়ের বিপক্ষে 2 টাকার চলতি সম্পদ থাকা বাঞ্ছনীয় এবং বাঞ্ছনীয়। তাহলে আমাদের সেই প্রতিষ্ঠানটি ভালো হবে যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী করে দেখা যাবে চলতি সম্পদ আছে 2 ভাগ এবং তার বিপরীতে চলতি দায় আছে 1 ভাগ, অর্থাৎ 1 ভাগ চলতি দায়ের বিপরীতে চলতি সম্পদ হচ্ছে কি 2 ভাগ। তাহলে ওই সব প্রতিষ্ঠানগুলির আর্থিক অবস্থা ভালো। কিন্তু সেটা না হয়ে যদি চলতি দায়ের চেয়ে চলতি সম্পদ কম হয় তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলির আর্থিক অবস্থা ভালো নয়। তো চলতি অনুপাতের প্রমাণ্য মান হচ্ছে কি 2:1। ঠিক তারল্য অনুপাতেরও একটি মান আছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 1:1।
এটার মানটা হচ্ছে কি 1:1। প্রতি 1 টাকা তরল দায় পরিশোধের জন্য 1 টাকার তরল সম্পদ থাকা বাঞ্ছনীয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সূত্র নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। একটা হচ্ছে কি মুনাফার হারের নেট মুনাফার অনুপাত, বিনিয়োজিত মূলধনের অনুপাত, মুনাফার হারের দুটি সূত্র, এবং চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাই করতে বললে এখানেও দুটি সূত্র, একটা হচ্ছে চলতি অনুপাত, একটা হচ্ছে কি তারল্য অনুপাত। তোমাদের কিন্তু এই 4 নম্বর কিন্তু আর্থিক বিবরণীতে এই 4টা সূত্র তোমরা যদি মুখস্থ করো এবং সেই অনুসারে পড়ালেখা করো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে চলতি অনুপাতের প্রামাণ্য মান হচ্ছে কি 2:1 এবং তারল্য অনুপাতের প্রামাণ্য মান হচ্ছে কি, মানটা হচ্ছে কি 1:1। তো আমরা দেখি আজকে এই সূত্র অনুসারে আমরা দেখি একটা অঙ্ক করি। রনি এন্টারপ্রাইজ এবং শ্রীলেখা এন্টারপ্রাইজ দুটি কোম্পানি 2017 সালের হিসাব বইতে নিম্নোক্ত তথ্য পাওয়া যায়। তো তোমরা দেখো, রনি এন্টারপ্রাইজ টাকা, শ্রীলেখা এন্টারপ্রাইজ টাকা। মোট মুনাফা আছে রনির 10,000, শ্রীলেখা 15,000। নেট মুনাফা দেওয়া আছে, এখানে আছে 8,000, এখানে আছে 6,000। বিক্রয় আছে রনির 1 লক্ষ, শ্রীলেখার আছে 1,20,000। বিনিয়োজিত মূলধন আছে 60,000, শ্রীলেখার আছে 80,000। চলতি সম্পদ রনি এন্টারপ্রাইজের আছে 9,000, শ্রীলেখা এন্টারপ্রাইজের আছে 10,000। এবং চলতি দায় আছে রনির আছে 5,000 এবং শ্রীলেখা এন্টারপ্রাইজের আছে 6,000। এবং সর্বশেষ মজুদ পণ্য রনি এন্টারপ্রাইজের 1,000 এবং শ্রীলেখা এন্টারপ্রাইজের 1,200। দেখি আমরা প্রশ্ন কি বলা হচ্ছে, করণীয় তোমাদের কি করতে হবে। এখান থেকে দুটি ব্যবসার নেট মুনাফার হার ও বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করো। দেখো, এই তথ্য থেকে তোমরা আমি যে সূত্রগুলি দিয়েছি নেট মুনাফার হারের দুটি সূত্র, একটা হচ্ছে নেট মুনাফার হার আর একটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নির্ণয় করো। নেক্সট হচ্ছে খ নম্বরে দুটি ব্যবসায়ের চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। দুটি ব্যবসায়ের চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এই তথ্য থেকে আমি তোমাদের যে সূত্রগুলি দিয়েছি সেই সূত্র অনুসারে চলো আমরা এখন দেখি এই আর্থিক অবস্থার বিবরণীর মূল্যায়ন করে যে মুনাফার হার শতকরা কত এবং অনুপাত একটার বিপরীতে অন্যর অনুপাতটা কত, এটি হচ্ছে আমাদের আর্থিক অবস্থার মূল্যায়ন। আমরা দেখি, এভাবে তোমরা একটা ঘর রাখতে পারো। আমরা মুনাফার অনুপাত রনি এন্টারপ্রাইজ এবং শ্রীলেখা এন্টারপ্রাইজ। আমরা জানি নেট মুনাফার হার সূত্রটা কি ছিল? সূত্রটা কি ছিল? নেট মুনাফা ইকুয়াল টু নেট মুনাফা ভাগ নেট বিক্রয় গুণন 100। তাহলে নেট মুনাফার হারের সূত্রটা কি ছিল? নেট মুনাফা গুণন নেট মুনাফা ভাগ নেট বিক্রয় গুণন 100। তাহলে আমরা যদি ওই তথ্য থেকে এগুলি নিয়ে আসি তাহলে রনি এন্টারপ্রাইজের নেট মুনাফা ছিল কত? 8,000 এবং নেট বিক্রয় ছিল 1 লাখ। তাহলে গুণন 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ, তোমরা সূত্রে জাস্ট ফেলে দিবে, সূত্রে ফেলে দিয়ে তোমরা অঙ্ক করে দেবে, একদম খুব অল্প সময় তোমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে দেখা গেল যে 8,000-এর যদি আমরা 1 লক্ষ দিয়ে ভাগ দিই এবং গুণ দিই 100 দিয়ে, তাহলে আমাদের রেজাল্ট আসবে 8%। তাহলে রনি এন্টারপ্রাইজের মুনাফার হার কত? বিক্রয়ের 8% হচ্ছে কি আমাদের মুনাফার হার। এবার দেখি আমরা শ্রীলেখা এন্টারপ্রাইজে 6,000 ছিল নেট মুনাফা এবং নেট বিক্রয় ছিল 1,20,000 গুণন
100, তাহলে কত হয়েছে 5%, অর্থাৎ 5% লাভ হয়েছে এখানে। এদের 1,20,000 টাকা বিক্রয়ের বিপরীতে নিট লাভ হয়েছিল 6,000, কিন্তু রনি এন্টারপ্রাইজে 1 লক্ষ টাকা বিনিয়োগের বিপরীতে নিট মুনাফা হয়েছিল 8,000। স্বভাবতই দেখা যায় ওদের 8% লাভ হয়েছে আর ওদের লাভ হয়েছে 5%। তাহলে দেখা গেল শ্রীলেখা এন্টারপ্রাইজের চাইতে রনি এন্টারপ্রাইজের নিট মুনাফার হার ভালো। এবারে দেখি 2 নম্বর সূত্র কি ছিল, বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। এক্ষেত্রে আমরা দেখি নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন গুণন 100, সেই সূত্রটা ওই যে আমি তোমাদের দিয়েছি। দেখো বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন ইন্টু 100। এক্ষেত্রে এটার বিনিয়োজিত মূলধন ছিল রনি এন্টারপ্রাইজে 8,000 এবং নিট মুনাফা ছিল 8,000 এবং বিনিয়োজিত মূলধন ছিল 60,000। তাহলে গুণন 100, তাহলে কত পার্সেন্ট হলো? 13.33%। আসলে 13.33% বিনিয়োজিত মূলধনের উপর মুনাফার হার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্যালকুলেটরে ভাগ দিয়ে দেখতে পারো যে দেখা গেল রনি এন্টারপ্রাইজের বিনিয়োজিত মূলধনের অনুপাত মূলধনের উপর মুনাফার হার হয়েছে 13.3%। এবার আমরা যাই শ্রীলেখা এন্টারপ্রাইজে 6,000-এর বিপরীতে তাদের বিনিয়োজিত মূলধন ছিল 80,000 গুণন 100, তাহলে তাদের হয় 7.5%। বিনিয়োজিত মূলধন ছিল 80,000 এবং নিট লাভ ছিল 6,000, গুণন দিয়েছি 100, তাতে কি হয়? তাদের মুনাফার হার হয় 7.5%। তাহলে আমাদের এই তথ্য থেকে আমরা দেখলাম যে উভয় ব্যবসায়ের মুনাফার হারটা আমরা দেখলাম। এবারে আসি আমরা খ নম্বরে কি ছিল মনে আছে? আবার আমরা ওইরকম একটা ঘর আঁকি, চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র কি ছিল? চলতি সম্পদ ভাগ চলতি দায়, চলতি সম্পদ ভাগ চলতি দায়। তাহলে রনি এন্টারপ্রাইজের চলতি সম্পদ কত ছিল? 9,000 টাকা এবং চলতি দায় ছিল কত? 5,000 টাকা। তা 9,000 ভাগ 5,000 ইকুয়াল টু কত? 1.8:1, 1.8:1। এবং শ্রীলেখার ছিল 10,000 টাকা চলতি সম্পদ, বিপরীতে চলতি দায় ছিল 6,000, তাহলে ওদের হলো কত? 1.67:1, 1.67:1। তাহলে ওদের 1.8 চলতি সম্পদের বিপরীতে 1 চলতি দায়ের বিপরীতে তাদের চলতি সম্পদ ছিল 1.8 এবং ওদের ছিল চলতি দায়ের বিপরীতে 1.67 ছিল চলতি সম্পদ। তাহলে দেখি আমরা রনি এন্টারপ্রাইজের আর্থিক অবস্থা কিন্তু মোটামুটি ভালো। এবার দেখি তারল্য অনুপাত। এখানে তারল্য অনুপাতের সূত্রটা কি? চলতি সম্পদ মাইনাস মজুত পণ্য যোগ অগ্রিম খরচ ভাগ চলতি দায়। তাহলে 9,000 ছিল চলতি সম্পদ, সেখান থেকে আমরা মজুত পণ্য বাদ দিলাম, ভাগ দেব চলতি দায় ছিল কত? 5,000 টাকা এবং তাহলে ভাগ দিলে কত হয়? 1.6:1, অর্থাৎ 1.6:1। এবং চলতি দায় ছিল শ্রীলেখা এন্টারপ্রাইজের তারল্য অনুপাত 10,000 মাইনাস 1,200 ভাগ হলো 6,000, তাহলে কত হলো? 1.46:1। তাহলে শ্রীলেখা এন্টারপ্রাইজের তারল্য অনুপাত দাঁড়ালো কত? 1.46:1। তাহলে আমাদের এই তথ্য থেকে আমরা কি দেখলাম যে উভয় ব্যবসায়ের যে আর্থিক অবস্থার মূল্যায়ন করলে দেখা যায় যে চলতি অনুপাত শ্রীলেখা এন্টারপ্রাইজের চাইতে ভালো রনি এন্টারপ্রাইজের, এবং তারল্য অনুপাতও শ্রীলেখা এন্টারপ্রাইজের চাইতে তারল্য অনুপাত রনি এন্টারপ্রাইজের অনেক ভালো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে যে সূত্রগুলি দিয়েছি সেই সূত্র অনুসারে আমরা একটি অঙ্ক করিয়ে দেখিয়েছি। এবারে আমি তোমাদের একটি বাড়ির কাজ দেব। চলো তোমরা
সবাই এই বাড়ির কাজটি আমার সূত্র অনুসারে করবে। তোমরা আগে এটা তুলে নাও যে নিম্নোক্ত তথ্যের ভিত্তিতে নেট মুনাফার অনুপাত, বিনিয়োজিত মূলধনের অনুপাত, চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করো। তথ্যটা কি দেখো, তথ্যটা হচ্ছে মোট মুনাফা 40,000, বিনিয়োজিত মূলধন 1 লক্ষ, নেট মুনাফা 18,000, চলতি সম্পদ 35,000, বিক্রয় 1,20,000, চলতি দায় 20,000, সমাপনী মজুত পণ্য 5,000। তাহলে তোমরা এই তথ্য থেকে নেট মুনাফার অনুপাত, বিনিয়োজিত মূলধনের অনুপাত, চলতি অনুপাত ও তারল্য অনুপাত নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি তোমাদের আর্থিক অবস্থার মূল্যায়ন নিয়ে যে ক্লাসটি নিয়েছি, তোমরা অবশ্যই এটা মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের আর্থিক অবস্থার বিবরণীতে একদম শেষের দিকে গ নম্বর বা ঘ নম্বরে এই প্রশ্নটা আসে, অবশ্যই আসবে। এবং আমি আশা করি তোমরা এই 4টি সূত্র মুখস্থ করলে বা এই সূত্রগুলি প্রয়োগ করলে তোমরা এই 4 নম্বরের পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।